আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর ফিনান্স নবম অধ্যায়ের ব্যাংক ব্যবসা ও তার ধরন নিয়ে। তো এখান থেকে তোমাদের কয়ের জন্য এই প্রশ্নগুলো আর কয়ের জন্য এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, একটু স্ক্রিনশট দিয়ে রাখো। আর গগহের জন্য এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, বাকিগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে উদ্দেশ্য আর মূলনীতি যেগুলো আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়। দেখো, ব্যাংকের যে উদ্দেশ্যগুলো আছে এগুলোকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মালিক ও ব্যবস্থা প্রেক্ষাপটে, সরকার ও রাষ্ট্রীয় পক্ষের, আর ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে। চলো সবগুলো জেনে নিই। প্রথমে মালিক ও ব্যবস্থাপকের পক্ষে থাকে হচ্ছে তহবিল, বিনিয়োগ ও মুনাফা অর্জন। দেখো, ব্যবসায়ের মালিক এবং অংশীদার এবং শেয়ার হোল্ডারদের যে সঞ্চিত অর্থের সঠিক বিনিয়োগ, অর্থাৎ তাদের যে অর্থটা থাকবে সেটা তারা সঠিকভাবে বিনিয়োগ করতে হবে। তারপর হচ্ছে সুনাম অর্জন। এখন সুনাম অর্জন একটা ব্যবসায় কিভাবে হয়, একটা ব্যাংকে কিভাবে, তাহলে কি গ্রাহকের মধ্যে তাদের কি করতে হবে, বিশ্বাস তৈরি করতে হবে। তুমি যদি একটা নতুন ব্যাংক দিয়ে গ্রাহকের টাকা মাইরা দিয়ে চলে যাও, তাহলে কি তোমার উপর মানে গ্রাহকরা বিশ্বাস করবে? হবে না। তাহলে কি তোমাকে বিশ্বাস অর্জন করতে হবে, তাহলে আস্থা অর্জন, তাহলে কি কোম্পানির সুনাম বৃদ্ধি পাবে, তোমার মালিক পক্ষের সুনাম বৃদ্ধি পাবে। তারপর উন্নয়ন অংশ। ধরো তোমার একটা ব্যাংক আছে, এখানে তুমি হচ্ছে ব্যাংকের মালিক। তো কি করলা, তুমি একটা শিক্ষা প্রতিষ্ঠান নতুন হইলো, ওইখানে কিছু দিলা। তারপর চিকিৎসা খাতে এগুলো তুমি বিনিয়োগ করলা। তারপর সামাজিক অনুদান, অর্থাৎ সমাজে তোমার একটা গঠনমূলক কাজ হলো, একটা নতুন এনজিও শুরু হলো, একটা নতুন ক্লাব হলো, তুমি সেখানে বিনিয়োগ করলা। এবার সরকার ও রাষ্ট্রের পক্ষে হচ্ছে নোট ও মুদ্রা বাজার। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু কি করে, আমরা যে নোট এবং মুদ্রা এগুলো কি করে প্রচলন করে। তারপর হচ্ছে মূলধন গঠন। মূলধন কিভাবে গঠন করবে, একটা ব্যাংক গ্রাহকের যে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়, ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে যে একটা মানুষ টাকা জমাইলে ওইটা কি করবে, আমানত হিসেবে গ্রহণ করবে। ওই আমানতটা আরেকজন ব্যক্তিকে সে ঋণ হিসাবে প্রদান করবে। তারপর হচ্ছে বিনিয়োগ শিল্পায়ন, অর্থাৎ বিদেশে রপ্তানিতে অংশগ্রহণ করা। হুম। তারপর হচ্ছে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ, অর্থাৎ মুদ্রা বাজার, এই যে পণ্যের আমরা মুদ্রাস্ফীতি দেখি, যে পণ্যের মূল্যটা আমাদের বেড়ে যায়। একটা একটা জিনিস তুমি আজকে 10 টাকা দিয়ে কিনছো, 7 দিন পরে সেটা আর 10 টাকা থাকছে না, সেটার দাম 12 টাকা 15 টাকা হয়ে যাচ্ছে। তো ওইগুলো কি করে, নিয়ন্ত্রণ করে কে, বাণিজ্যিক ব্যাংক। তারপর ব্যাংক মানুষের কর্মসংস্থান, বিভিন্ন কারখানায়, বিভিন্ন গার্মেন্টসে কি করে, ঋণ প্রদান করে। ঋণ প্রদানের মাধ্যমে কি হয়, সেখানে তোমার বেকারত্বের হার কমে যায়, মানে এখানে লোকেরা চাকরি করতে পারে, এরকম আর কি। ব্যাংক গ্রাহকের প্রেক্ষাপটে হচ্ছে আমানত। ওই যেটা বললাম যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলো ব্যাংক নেয়, তারপর ওইটা থেকে কি করে, ব্যাংক যে আমানতটা পায় ওইটা আরেকজন মানুষকে ঋণ দেয় আর কি। আর নিরাপত্তা হচ্ছে আমাদের অনেকের বাসায় চুরি ডাকাতির ভয়ে আমরা স্বর্ণ গহনা এসব রাখতে পারি না, অর্থাৎ অনেক বেশি টাকা মূল্যবান সামগ্রী। তো কি করে ব্যাংক এগুলো, ব্যাংকের যে একটা ঘর থাকে ওইটাতে নিরাপদে গচ্ছিত রাখে। তারপর হচ্ছে উপদেষ্টা বা পরামর্শদাতা। এখানে ব্যাংক এর লগ্নি মানে হচ্ছে বিনিয়োগ। উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে প্রতিনিধি বা ওসি। প্রতিনিধি বা ওসি এটা খুবই গুরুত্বপূর্ণ। মক্কেলের পক্ষে কি করে, মক্কেল কারা, মক্কেল হচ্ছে আমরা, অর্থাৎ গ্রাহকরা, ক্লায়েন্ট যেটাকে বলি। তো সেটার কি করে, তারা আমাদের পক্ষে প্রতিনিধি বা ওসি হিসেবে কাজ করে। অর্থ স্থানান্তর, অর্থাৎ দেশে বিদেশে ইলেকট্রনিক ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং এর মাধ্যমে অর্থ স্থানান্তর করে। ইলেকট্রিক ব্যাংকিংটা তোমরা 11 অধ্যায় গেলে পড়তে পারবে, বুঝতে পারবে। তারপর জীবনযাত্রায় মান উন্নয়ন বা সহজীকরণ, যেমন আমরা ক্রেডিট কার্ড দিয়ে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে আমরা কি করতে পারি, কোনো কিছু পণ্য কিনে আমরা টাকা পেমেন্ট করে দিয়ে আসতে পারি। তারপর এটিএম মেশিনের মাধ্যমে আমার নগদ টাকা লাগলো, আমি এখন নগদ টাকা উঠিয়ে ফেলতে পারবো। এবার ব্যাংকের গঠন থেকে আমাদের অনেকগুলো এমসিকিউ আসে, যেমন পাবলিক লিমিটেডের ক্ষেত্রে পরিচালক সংখ্যা কতজন থাকে, সর্বনিম্ন 7 জন। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো তোমাদের বইয়ে আছে। এবার তোমাদের এই ব্যাংকিং ব্যবসার মূল নীতিগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আছে, তুমি ক খ গ গ সবগুলোতে। তাই তোমাদের এগুলো খুব ভালোভাবে পড়তে হবে, উদ্দেশ্যের সাথে এগুলো পড়তে পারলে তোমরা একটা সৃজনশীল কমন পাবে। প্রথমে হচ্ছে নিরাপত্তার নীতি, ব্যাংক আমরা টাকা জমা রাখলে সেটার নিরাপত্তা দিবে। তারপর হচ্ছে মুনাফার নীতি আছে। তারপর হচ্ছে তারল্য নীতি। তারল্য নীতি খুবই গুরুত্বপূর্ণ, আমাদের প্রশ্নে আসে। অর্থাৎ আমি ব্যাংকে কি করলাম, নগদ টাকা জমা রাখলাম অথবা ব্যাংকে একটা চেক নিয়ে গেলাম, তো সাথে সাথে কি করবে, ব্যাংক আমাকে টাকা দিয়ে দিবে। তাহলে কি সাথে সাথে যে টাকাটা দিচ্ছে এটাই ব্যাংকের তারল্য নীতি। সে আমাকে বলতে পারবেন যে একটু বসেন, এরকম টাইম চাইতে পারবে না। অর্থাৎ আমি যখন চাইবো টাকা তখন তাকে টাকা দিতেই হবে, এই যে চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে।
আর্থিক সচ্ছলতা এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের খ প্রশ্নে আসে। তো আর্থিক সচ্ছলতা যদি না থাকে তাহলে কিন্তু ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে, অর্থাৎ ব্যাংকের কি আয়ের তুলনায় দায় বেড়ে যাবে। তারপর হচ্ছে দক্ষতার নীতি, অর্থাৎ পরিচালনা বোর্ড কর্মকর্তা এবং কর্মচারীরা এগুলো যে ব্যাংকের থাকবে তারা একটু দক্ষ হতে হবে। তারপর হচ্ছে সেবার নীতি, ব্যাংক গ্রাহকের বহুবিধ সেবা প্রদান করবে, গ্রাহকদের সেবা প্রদান করার তাদের নীতি থাকতে হবে, তাদের গ্রাহকের সেবা প্রদান করার তাদের উদ্দেশ্য থাকতে হবে। তারপর হচ্ছে গোপনীয়তার নীতি, গোপনীয়তার নীতি হচ্ছে ধরো তুমি ব্যাংকে টাকা রাখলো, এখন তোমার বাবা গিয়ে বললো ওর ব্যাংকে মানে তোমার অ্যাকাউন্টে কত টাকা আছে এটা ব্যাংকে বলতে, যে হ্যাঁ কত টাকা, কিন্তু ব্যাংক সেটা বলবে না, যার অ্যাকাউন্ট তাকেই শুধুমাত্র তারা ইনফরমেশন গুলো দিবে, এটা হচ্ছে ব্যাংকের গোপনীয়তার নীতি। আরেকটা হচ্ছে সুনামের নীতি, যেটা মানে গোপনীয়তা রক্ষা, মানে তারা তাদের যে কার্যক্রমগুলো সুন্দরভাবে পরিচালনা করে তারা সুনাম অর্জন করবে। বিনিয়োগ নীতি আছে, তারপর উন্নয়নের নীতি, দেশের অর্থনৈতিক উন্নয়নে তারা সহযোগিতা করবে। ঋণ মঞ্জুর নীতি, সততা ও বিশ্বস্ততার নীতি। মিতব্যয়িতার নীতি, অর্থাৎ স্বল্প ব্যয়ে অধিক মুনাফা পাওয়ার নীতি। সাবধানতার নীতি, অর্থাৎ অনিশ্চয়তা ও ঝুঁকি এড়ানোর জন্য তাদের বিনিয়োগের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, যে আমি কোনো ফাও কোম্পানিতে বিনিয়োগ করবো না, কোনো ফেক কোম্পানিতে বিনিয়োগ করবো না। বিশেষায়নের নীতি, ব্যাংকের যে শ্রেণীবিন্যাস এগুলো থেকে আমাদের সিকিউ প্রশ্নও আসে, এমসিকিউ, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ, এটা স্ক্রিনশট দিয়ে রাখো, তোমাদের বই আছে। ধরো তোমাকে বলবে শিল্প ব্যাংক, শিল্প ব্যাংক কোন ব্যাংকের শ্রেণীবিন্যাসে পড়ে, তখন তোমাকে বলতে হবে কার্যভিত্তিক শ্রেণীকরণ, এরকম আর কি প্রশ্ন আসবে, তাই মুখস্থ রাখতে হবে এগুলো। তো প্রথমে আসো কার্যভিত্তিক শ্রেণীকরণ, দেখো কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংক ব্যবস্থা প্রাণকেন্দ্র এবং মুদ্রা বাজারকে সে কি করে পরিচালনা করে। বাণিজ্যিক ব্যাংক তো আমরা জানলাম মুনাফা অর্জনের উদ্দেশ্যে জনগণের কি করে টাকাগুলো তারা আমানত হিসেবে সঞ্চয় করে, তারপর অন্যদেরকে তারা ঋণ দেয়। কৃষি ব্যাংক হচ্ছে কৃষি খাত উন্নয়নের জন্য, যেটা এটা হচ্ছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। তারপর শিল্প ব্যাংক হচ্ছে শিল্প খাত উন্নয়নের জন্য। বিনিময় ব্যাংক, ধরো যে তোমার বিদেশ থেকে কোনো জিনিস বিদেশে, আমাদের দেশের মানুষরা বিদেশে রপ্তানি করলো, তো ওই যে টাকাটা থাকবে ওই টাকাটা কি করবে তারা এক্সচেঞ্জ করে দেবে, ধরো ডলারে দিছে ওইটাতে, ওটা টাকাতে রূপান্তর করে দেবে। অন্যান্য ব্যাংকের মধ্যে বিনিয়োগ ব্যাংক, এই ব্যাংকগুলো রয়েছে। আর অন্যগুলা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে, এগুলো আর আমি পড়াচ্ছি না। তারপরে আসো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, বিশেষ গ্রাহক ভিত্তিক শ্রেণীকরণ, যেমন স্কুল ব্যাংক। স্কুল ব্যাংক হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য, যেটা এখন বাংলাদেশে নেই, বাংলাদেশে মূলত আছে ডিপিএস, কিন্তু এটা বাংলাদেশে এখনো চালু হয় না স্কুল ব্যাংকিং, অন্যান্য দেশে এটা আছে। চলো এবার তোমরা এমসিকিউ সলভ করো, যে পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানায় পরিসংখ্যা কত। আমরা ওই সময় তোমাদেরকে পড়িয়েছিলাম ব্যাংকের গঠনে, এটা আছে মোট 7 জন। দেখো বলছে কৃষি ব্যাংক কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, আমি বলছিলাম না এরকম প্রশ্ন আসবে ব্যাংকের শ্রেণী বিভাগগুলো থেকে, এখন কোনটা হবে আমরা একটু দেখে নিই। এই যে দেখো কৃষি ব্যাংক হচ্ছে কার্যভিত্তিক শ্রেণীকরণ, এটাকে তুমি কার্যভিত্তিক শ্রেণীকরণও বলতে পারবা, আবার বিশেষায়িত ব্যাংক, দুইটাই ছিল, আমরা কৃষি ব্যাংক যখন পড়ছি তখন দেখতে পারছি। বিনিয়োগ ব্যাংকের টপিকটা আমি স্কিপ করেছিলাম, বাট বিনিয়োগ ব্যাংকগুলো তোমার সবগুলোই পড়তে হবে, আমি জাস্ট বুঝিয়ে দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট। তো বিনিয়োগ ব্যাংকের